ফুলবাড়ির একজন কৃষক বলেছিলেন একবার, ফুলবাড়ি যখন গণঅভ্যুত্থান হয় তখন বলেছিলেন যে এই যে সরকার আসে যায়, সরকার তো অস্থায়ী সরকার, আর স্থায়ী সরকার তো আমরা। জীবনযাত্রার ব্যয়, মুদ্রাস্ফীতির ক্ষেত্রে উন্নতিটা খুব স্লত হয়েছে বাংলাদেশে। গত সরকারের সময় আমরা তো উন্নয়নের একটা ধরন দেখেছি, অনেক মেগা প্রকল্প হয়েছে, ব্যাংকগুলো থেকে খেলাফি ঋণ সেটার পরিমাণ ক্রমান্বয়ে বাড়ছিল এবং সরকারের ধরনটা ছিল যে এই সমস্ত বিষয়গুলো, সংকটগুলোকে সম্পূর্ণ অস্বীকার করা। রিজার্ভের যে পতন হচ্ছিল সেটা বোঝা যাচ্ছিল যে খুব বড় ধরনের সংকট সামনে আসছে। আর এই রিজার্ভ নেমে যাওয়ার একটা বড় কারণ হচ্ছে যে মেগা প্রকল্প, তারপরে বিদেশ থেকে রেমিটেন্সের ক্ষেত্রেও নানা রকম সমস্যা, এবং বড় কথা হচ্ছে এখান থেকে বৈদেশিক মুদ্রার মাধ্যমে সম্পদ পাচার। তো এই ঘটনাগুলোর একটা প্রভাব পুরো অর্থনীতির মধ্যেই ছিল, বা পুরো অর্থনীতির যে সমস্ত তৎপরতা, সেই তৎপরতায় বৈষম্যটা বাড়ছিল ব্যাপকভাবে। সংখ্যাগুলো উন্নয়নের জোয়ার হচ্ছে, কর্মসংস্থানের কোনো অবস্থা নাই। উন্নয়নের জোয়ার হচ্ছে, মুদ্রাস্ফীতি বাড়ছে, জীবনযাত্রার ব্যয় বাড়ছে। তো মানুষের মধ্যে এটা একটা বড় ধরনের ক্ষোভের সৃষ্টি হয়। একটা হয় যে মানুষজন অনেক সময় অনেক রকম সমস্যার মধ্যে থাকে, সেই সমস্যাটাও স্বীকার করে নেয়, কিন্তু মানুষ যদি দেখে যে তাকে টিসিবির ট্রাকের পিছনে দৌড়াতে হচ্ছে, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, কিন্তু কিছু গোষ্ঠীর হাতে বিপুল পরিমাণ সম্পদ জমা হচ্ছে, এবং এই নামগুলোই আমরা জানি যে এস আলম কিংবা বেক্সিমকো, বসুন্ধরা, সামিট, এদের নামগুলো আসছে এবং মানুষজন জানে যে এদের হাতে বিপুল সম্পদ কেন্দ্রীভূত হচ্ছে এবং সম্পদ পাচার হচ্ছে, কিন্তু তার নিজের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে, কারণ মুদ্রাস্ফীতি হচ্ছে, জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছিল ক্রমাগত। তো সুতরাং ওই সময়ে যে এইগুলি অনেক দিনের ক্ষোভ, এবং সেটাই অর্থনীতির সংকট বৃদ্ধির সাথে সাথে, মুদ্রাস্ফীতির সাথে সাথে সেই ক্ষোভটাই সাংঘাতিকভাবে পুঞ্জীভূত হয়ে এমন একটা অবস্থায় এলো, বিশেষত শেখ হাসিনার যখন তৃতীয় দফা ভোটারবিহীন নির্বাচন করে ক্ষমতায় এলেন, সেই সময়টা একটা সামাজিক বিষণ্ণতার মতো পরিস্থিতি তৈরি হলো। মানুষজন ভাবলো যে আমাদের জিনিসপত্রের দাম এভাবে বাড়ছে, আমাদের জীবনের কোনো নিরাপত্তা নাই, অর্থনীতির কোনো নিরাপত্তা নাই, মানুষজন একটা করুণভাবে ট্রাকের পেছনে দৌড়াচ্ছে। কিন্তু তারপরেও কিছু লোকের উন্নয়নের মহাসড়কের যে গল্প, সেই গল্পের কোনো শেষ নাই। এই সামাজিক বিষণ্ণতে একটা পর্যায়ে গিয়ে এই কোটা বিরোধী আন্দোলনটা কিন্তু আসলে কেন্দ্রীয় বিষয়টা হচ্ছে কাজ। তার কাজ দরকার, তরুণদের কাজ দরকার। তরুণদের অংশটা আমাদের মধ্যে, সমাজের মধ্যে একটা বড় অংশ তরুণ, যাদের কাজের নিশ্চয়তা নাই। অনেক জিডিপি গ্রোথ হচ্ছে কিন্তু কর্মসংস্থান হচ্ছে না, কর্মসংস্থান নষ্ট হচ্ছে, বিশেষত পরিবেশগত প্রাণ প্রকৃতি নষ্ট হওয়ার কারণে অনেক রকম কর্মসংস্থান নষ্ট হচ্ছে। এটাকে জবলেস গ্রোথ বলে। তো তখন এই কাজের, যে কোনো কাজ খুঁজতে গেলেই 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ, এমনকি 50 লাখের কথা আমরা শুনি। নিয়োগ বাণিজ্য এটা ব্যাপক আকার ধারণ করলো। তো এইগুলির কারণে মানুষের, তরুণদের মধ্যে যে ক্ষোভ, সেই ক্ষোভটা তো অভিভাবকদের মধ্যেও আছে। তো সুতরাং অর্থনৈতিক ক্ষেত্রে এরকম নিরাপত্তাহীনতা, সন্তানদের ভবিষ্যতের অনিশ্চয়তা, প্রতিদিন জিনিসপত্রের দামের উপরে যে চাপ, এবং ম্যাক্রো লেভেলে যখন রিজার্ভ এবং মুদ্রাস্ফীতির এগুলোর বড় ধরনের অর্থনৈতিক সংকটের নিশানা তৈরি হচ্ছে, সেই পরিস্থিতিতে যখন একটা আন্দোলন হচ্ছে কাজ নিয়ে, সেটার প্রতি পূর্ণ সমর্থন সমাজের বিভিন্ন অংশের মানুষের ছিল। এবং বলা যায় যে সামাজিক বিষণ্ণতায় একটা পর্যায়ে গিয়ে সামাজিক বিস্ফোরণ হিসেবে আবির্ভূত হইল, এবং পুরো অর্থনীতির যে সংকট এবং প্রতিদিনের যে ভোগান্তি মানুষের, সেটাই মানুষকে প্রবল প্রতিবাদের মধ্যে নিয়ে গেল যখন নির্বিচার হত্যাকাণ্ড শুরু হলো। যে আমরা এমনিতেই ভুগছি, পুরো দেশ সংকটের মধ্যে, তারপরে একটা ছেলেমেয়েরা একটা ন্যায্য দাবি করছে, তার উপরে গুলি হইতে পারে। তো সেই সময় এই সামাজিক বিষণ্ণতা কিংবা এক ধরনের হতাশা, সেইটা একটা ব্যাপরোয়া অবস্থার মধ্যে এসে, বা পিঠ থেকে যাওয়া, বা ধৈর্যের সীমা শেষ হয়ে যাওয়ার পরে সামাজিক বিস্ফোরণের রূপ নিল। একটা হচ্ছে যে গণ অভ্যুত্থানের পরে যে সরকার ক্ষমতায় আসে, সেই সরকারের অনেক বিশেষজ্ঞকে আমরা দেখলাম
বিশেষ সহকারী হিসেবে বিভিন্ন দেশে যারা আছেন প্রবাসী তাদেরকেও দেখলাম। সুতরাং তাদের এই সমস্ত বিষয়ে জ্ঞানের অভাব আছে এটা বলা যাবে না, কিন্তু অর্থনীতির ধারাবাহিকতা যেভাবে চলল তাতে তারা এই গণঅভ্যুত্থানের কারণ, গণঅভ্যুত্থানে মানুষের এই গণবিস্ফোরণটা কেন ঘটলো, তার অর্থনৈতিক ভিত্তিটা কি এবং তার পরিবর্তনের কি আকাঙ্ক্ষা গণঅভ্যুত্থানের মধ্যে তৈরি হয়েছে, সেটার উপলব্ধিতে তাদের বড় ধরনের ঘাটতি আমি দেখি। সেটা উপলব্ধি করলে তাদের অর্থনৈতিক নীতির ধরনটা অন্যরকম হতো। প্রথমত একটা তো সুবিধা তাদের ছিল, গণঅভ্যুত্থানের পরে যে সরকার আসছে তার একটা বড় সুবিধা হচ্ছে যে যেহেতু সম্পদ লুট করা, আরও বেশি ব্যাংক ঋণ নিয়ে খেলাপি হওয়া কিংবা সম্পদ পাচার করা, এগুলি থেমে গেল তখন, কারণ ওই গোষ্ঠীগুলি তখন নাই, অনুপস্থিত। সুতরাং ওটা তো একটা একেবারে তাৎক্ষণিক একটা সুবিধা এই সরকার পেল, রিজার্ভ বাড়তে থাকলো আস্তে আস্তে। এইরকম একটা অবস্থায় সরকার যে আগের সরকারের যে ধারাবাহিকতার মধ্যে পড়লো সেটা হলো আইএমএফের ঋণ। আগের সরকার আইএমএফের ঋণ নিয়েছিল 3 বিলিয়নের কিছু বেশি, এবং সেই সময় আমরা প্রশ্ন তুলেছিলাম যে আইএমএফের এই ঋণটা কি হবে বাংলাদেশে, যেখানে $25 বিলিয়ন রেমিটেন্স হিসেবে আসে, প্রতি মাসে $2 বিলিয়ন বেশি। তার মানে 2 মাসে রেমিটেন্স যা আসে তার থেকে কম আইএমএফের লোন নেওয়া হচ্ছে 3 বছরে এবং অনেক রকম শর্তের বিনিময়ে। কেন? এটা তো রিজার্ভ বাড়াবে না। কিন্তু আমরা বুঝতে পারছিলাম যে কেন শেখ হাসিনা সরকার আইএমএফের লোন নিচ্ছে এই কারণে যে আন্তর্জাতিকভাবে তার একটা গ্রহণযোগ্যতা তৈরি করার জন্য। আইএমএফকে খুশি করলে আন্তর্জাতিক অনেকগুলো সংস্থা খুশি থাকে এবং ঋণ গ্রহণে, অধিকতর ঋণ গ্রহণের একটা যোগ্যতা তৈরি হয় কিংবা শর্ত তৈরি হয়। সেই জন্য শেখ হাসিনা সরকার নিয়েছিল। তো আইএমএফের ওই ঋণ এবং তার যে শর্ত, সেইটার ধারাবাহিকতার মধ্যে কিন্তু এই সরকার পড়ল এবং সেই ধারাবাহিকতায় যা যা করা দরকার সেটা এই সরকারও করতে থাকলো। এর মধ্যে যেটা সমস্যা হিসেবে আসলো সেটা হচ্ছে ভারত থেকে আমাদের যে সমস্ত পণ্য আমদানি হতো সে সমস্ত পণ্য আমদানি বন্ধ হয়ে গেল। আবার ভারতে যে বাংলাদেশের বহু মানুষ যে যেত বিভিন্ন কারণে, চিকিৎসা এবং ট্যুরিজম, এই সমস্ত কারণে সেটাও বন্ধ হয়ে গেল। তো সেটার কারণে একটা হলো যে রেমিটেন্স মানে রিজার্ভের উপরে সেটার একটা পজিটিভ ভূমিকা আছে, যেহেতু এটা মানুষজনের যাওয়াটাও কমে গেছে। কিন্তু আমদানি করার ক্ষেত্রে সমস্যাটা তৈরি হয়, সেটার ক্ষেত্রে কিছু কিছু প্রভাব পড়লো। তবে অনেক পণ্য আছে যে সমস্ত পণ্য, যেমন একসময় ভারত গরু উপরে নিষেধাজ্ঞা দিয়েছিল, সেটা আমাদের জন্য দীর্ঘমেয়াদে ভালোই হয়েছে, কারণ ওইটাতে আমাদের দেখা যাচ্ছে ডেইরি, গরু এই সমস্ত একটা পর্যায়ে এটার প্রয়োজনও ছিল না। তো অন্য যে সমস্ত পণ্য, সে সমস্ত পণ্য গার্মেন্টসের জন্য এবং আমাদের ভোগ্য পণ্য হিসেবে যে সমস্ত পণ্য বৈধভাবে এবং অবৈধভাবে আসে, সেটার ক্ষেত্রে কিছু সংকট তৈরি হলো। তো সরকার এই সমস্ত ব্যাপারে নতুন নতুন বাজার অনুসন্ধান করতে গিয়ে দেখা গেল যে এর মধ্যে ট্রাম্পের যে পর্ব, যে পুরো বিশ্বকে একটা অস্থির বানানোর জন্য তার রেসিপ্রোকাল শুল্ক আরোপ করা। তো সরকারের পুরো জায়গাগুলো ডিল করার ক্ষেত্রে আমরা দেখলাম, যেমন প্রতিদিনের মানুষজনের জীবনযাত্রার ব্যয়ের ক্ষেত্রে যে সমস্যাটা, জিনিসপত্রের দাম, সরকারের ভূমিকা বা কথাবার্তা বা কাজকর্মের মধ্যে কোনো পরিবর্তন আমরা দেখি নাই। ওই একইভাবে জিনিসপত্র ঠিক আছে, বাজার ঠিক আছে, সরকারের কিছু করার নাই, এই ধরনের ঘটনাগুলি কিন্তু আমরা এই সরকারের কথাবার্তা উপদেষ্টাদের মুখে শুনেছি। টিসিবি ট্রাকের পেছনে দৌড়ানো সেটাও অব্যাহত থাকলো। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে যে এই সরকারের সময় টিসিবিতে যে সমস্ত জিনিসপত্র বিক্রি হয় সেগুলিরও দাম বাড়ানো হলো। তো এইটা তার ফলে শ্রমজীবী মানুষ যে সমস্ত জায়গাগুলোতে আঘাতপ্রাপ্ত হচ্ছিলেন সেগুলির ব্যাপারে তেমন কোনো পরিবর্তনই আমরা দেখলাম না। রিজার্ভের অবস্থার উন্নতি হইল, স্বাভাবিকভাবে সম্পদ পাচার বন্ধ হয়ে গেছে। যেমন রেমিটেন্সের ক্ষেত্রে একটা যারা প্রবাসী তাদের একটা আন্দোলনের মতো দাঁড়াচ্ছিল যে আমরা রেমিটেন্স পাঠাবো না শেখ হাসিনার এই হত্যাকাণ্ডের প্রতিবাদে। সেই রেমিটেন্স আবার আসা শুরু হইল। সব মিলিয়ে রিজার্ভের অবস্থা কিন্তু
আস্তে 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 উন্নতি হতে থাকলো। কিন্তু জীবনযাত্রার ব্যয়, মুদ্রাস্ফীতির ক্ষেত্রে উন্নতিটা খুব শ্লথ হয়েছে এবং জিনিসপত্রের দামের কিছু সুবিধা তো তখন তাৎক্ষণিকভাবেই সরকার কিছু সুবিধা, যেমন জিনিসপত্রের দাম, একটা পণ্য দিনাজপুরে 5 টাকায় বিক্রি হয়, সেটা কারণ বাজারে 50 টাকায় বিক্রি হয়। কৃষকও দাম পায় না, আবার আমরা ভোক্তা হিসেবে আমাদের বেশি দাম। মাঝখানে কারণটা কি? মাঝখানে অনেক রকম চাঁদাবাজি, সেটা শেখ হাসিনা সরকারের সময় এটা মাত্রাতিরিক্ত অবস্থায় চলে গেছিলো। অনেক চাঁদাবাজি মাঝখানে তারা তৈরি হয়েছিল। এই সরকার পতনের পরে, মানে হাসিনা সরকার পতনের পরে তো এই চাঁদাবাজিটা প্রথমে তো একটা ধাক্কা খেয়ে বন্ধ হয়ে গেল, কিন্তু তারপরেও কিন্তু আমরা এই দামের ক্ষেত্রে কোনো পরিবর্তন আমরা দেখি নাই। কারণ মাঝখানে যারা সুবিধাভোগী তারা নতুন নতুন সুবিধাভোগী ঢুকে গেছে এবং কৃষক ফসলের ন্যায্য দাম না পেয়ে আত্মহত্যা করেছে, সেটা এই সরকারের সময় হয়েছে। ফসলের ন্যায্য দাম পাচ্ছে না এবং এইটার অবস্থাটা এতটাই খারাপ যে আলু এবং অন্যান্য ক্ষেত্রে তাদের আত্মহত্যা করতে হয়েছে। তো কৃষকের জন্য যেমন সরকার একটা তাদের সংরক্ষণ করার ব্যবস্থা করা কিংবা তাদের পণ্য কেনার জন্য কিছু সিদ্ধান্ত নেওয়া, সেগুলোর ক্ষেত্রেও কিছু নির্দিষ্ট সিদ্ধান্ত নিলে কৃষকের ফসলের ন্যায্য দামের যে সংকটটা, সেই সংকট থেকে রক্ষা পাওয়া যেত, সেটা হয় নাই। শ্রমিকদের ক্ষেত্রে বকেয়া মজুরির জন্য আন্দোলনটা শেখ হাসিনা সরকারের সময় আমরা দীর্ঘ সময় দেখেছি এবং বকেয়া মজুরি আন্দোলন করতে এসে গুলি খেয়ে মারা যাওয়ার ঘটনাও শেখ হাসিনা সরকারের সময় ছিল। এই ঘটনা যে এই সরকারের সময় ঘটবে, এটা তো গণঅভ্যুত্থানের প্রত্যাশা ছিল না। এই সরকারের সময় আমরা দেখলাম যে বকেয়া মজুরির জন্য শ্রমিকরা আন্দোলন করছে, তাদের এই বিষয়টা নিয়ে এক পর্যায়ে 18 দফা চুক্তি হইল, মানে শ্রমিক, মালিক এবং সরকারি কর্তৃপক্ষ, এই তিন শ্রম উপদেষ্টার নেতৃত্বে একটা বৈঠক হইল এবং 18 দফা চুক্তি হইল। সেই চুক্তির মধ্যে ছিল বকেয়া মজুরি সব পরিশোধ করা হবে, জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা করা হবে, কথায় কথায় ছাঁটাই চলবে না। কিন্তু দেখা গেল যে ওই চুক্তি বাস্তবায়ন হয় নাই এবং বকেয়া মজুরির আন্দোলন করতে গিয়ে এই সরকারের সময় শহীদ হইল চম্পা খাতুন সহ কয়েকজন। এটা একটা এই সরকারের সময় আরও আমরা দেখলাম কাজের জন্য শাহবাগে বসছে, তথ্য আপারা মাসের পর মাস বসে আছে, শিক্ষকরা প্রেস ক্লাবের সামনে গত সরকারের সময়ও যেভাবে ছিল সেভাবেই থাকছে। প্রত্যেকের কিন্তু একটা কাজের ব্যাপার। এবং আরেকটা নতুন সমস্যা তৈরি হলো যে এই সরকারের সময় বেক্সিমকো, বসুন্ধরা, এই ধরনের যে সমস্ত প্রতিষ্ঠান, এসালম, তাদের বেশ কিছু ফ্যাক্টরি বন্ধ হয়ে গেল। বন্ধ হওয়ার ফলে আমাদের হিসাবে প্রায় লক্ষাধিক শ্রমিক নতুন করে বেকার হলো। এইটা একটা নতুন, মানে কোথায় বেকারত্ব সমস্যা, কর্মসংস্থানের সমস্যা থেকে আন্দোলন তৈরি হলো। কর্মসংস্থানের ক্ষেত্রে একটু মনোযোগ দেওয়া কিংবা অন্তত প্রতিষ্ঠানগুলোর মালিক হচ্ছে অপরাধী। প্রতিষ্ঠান তো আমাদের জন্য দরকার, প্রতিষ্ঠানের যে উৎপাদন প্রক্রিয়া সেটা আমাদের জন্য দরকার, শ্রমিকদের কর্মসংস্থান দরকার, সেটা যাতে চালু থাকে সেই চেষ্টাটি তো করা উচিত ছিল। সেদিকে আমরা সরকারের মনোযোগ দেখিনি, তার ফলে লক্ষাধিক নতুন বেকার তৈরি হলো এবং দারিদ্র্য সীমার নিচেও আমরা দেখলাম যে দারিদ্র্য সীমার নিচে নতুন দারিদ্র্য তৈরি হচ্ছে। এই সরকারের সময় আরেকটা প্রবণতা আমরা দেখলাম, যেটা আগের সরকারের ধারাবাহিকতা, সেটার প্রতিফলনটা আমরা বাজেটের মধ্যে দেখলাম। এই বছরের বাজেটটা হচ্ছে বলা যায় যে গণ অভ্যুত্থানের প্রত্যাশার পুরাই বিপরীত একটা চিত্র দেয়। কারণ এর মধ্যে দুইটা শক্তির ছায়া আমরা দেখি। একটা হচ্ছে IMF-এর ছায়া, যারা বলতে চায় যে ভর্তুকি কমানোর জন্য বিভিন্ন পণ্যের উপরে নতুন করে দাম বাড়ার মতো একটা অবস্থা। আরেকটা হচ্ছে ট্রাম্পের যে দাবি, সেই দাবি পূরণ করতে গিয়ে তাদের কাছ থেকে অনেক অপ্রয়োজনীয় পণ্য আমদানি করা, শুল্কমুক্তভাবে আমদানি করা। ওইখানে শুল্কমুক্ত করতে গিয়ে যে সরকারের রাজস্ব কমে যাচ্ছে, সেই রাজস্ব বাড়ানোর জন্য আবার দেশের অনেক পণ্যের উপরে শুল্ক বসানো হলো যাতে ওই রাজস্বটা নিউট্রালাইজ করা যায়। এমনকি অনলাইন যে সমস্ত নতুন নতুন অ্যাক্টিভিটি তৈরি হচ্ছে সেগুলির উপরেও ট্যাক্স বসানো হলো। তো এই ধারাবাহিকতাটা হচ্ছে খুবই গণঅভ্যুত্থানের প্রত্যাশার এই যে বিপরীত এই যাত্রাটার আমি মনে করি যে তার কেন্দ্রটা হচ্ছে যে এমন সব নীতিমালা, যে নীতিমালার ভিত্তিটা তৈরি হয়েছে শেখ হাসিনার সময়ে, শেখ হাসিনার মাধ্যমে না, আরও স্থায়ী কিছু প্রতিষ্ঠান, যার মধ্যে বিশ্বব্যাংক আছে, IMF আছে, ADB আছে, জাইকা আছে, এই সমস্ত প্রতিষ্ঠান যে নীতিমালার কাঠামোটা তৈরি করে,
সেই কাঠামোটাই আমাদের দেশে শিক্ষাকে বাণিজ্যিকীকরণ করেছে, চিকিৎসাকে বাণিজ্যিকীকরণ করেছে, আমাদের জ্বালানি খাত একটা বড় ধরনের চোরাবালির সংকটের মধ্যে পড়েছে, আমাদের পাট শিল্প বিপর্যস্ত হয়েছে, আমাদের দেশে আমদানি নির্ভর, বিদেশি ঋণ নির্ভর, বিদেশি কোম্পানি নির্ভর বিভিন্ন ধরনের নীতিমালা গ্রহণ করা হয়েছে। এদের যে কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলোর উপরে নির্ভরতা এই সরকার অব্যাহত রেখেছে এবং এই সরকারের মধ্যে বেশ কয়েকজন উপদেষ্টা এবং বিশেষ সহকারী আছেন যাদের কথাবার্তা এবং কাজকর্ম থেকে মনে হয় যে তারা ওই নীতিমালা অব্যাহত রাখার ব্যাপারেই বেশি আগ্রহী। তো তার ফলে আমরা শেখ হাসিনার সময়ে যে কারণে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হলো কিংবা অসুবিধাজনক অবস্থা তৈরি হলো, যেমন এই যে ট্রাকের পেছনে দৌড়ানো, আমরা কিন্তু শেখ হাসিনার আমল থেকেই বলছি যে সার্বজনীন রেশনিং ব্যবস্থা চালু করতে হবে, কারণ নইলে এই যে একটা বিশাল জনগোষ্ঠী, এত জিডিপি গ্রোথ হচ্ছে কিন্তু বিশাল জনগোষ্ঠী ন্যূনতম খাদ্য, ন্যূনতম একটা তার জীবনযাত্রার যে ন্যূনতম শর্ত সেগুলি পূরণ করতে পারছে না। তো টিসিবির মতো একটা অপমানজনক ব্যবস্থার চাইতে অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে যেমন সামরিক বাহিনী কিংবা পুলিশ, আনসার, তাদের জন্য যেরকম রেশনিং ব্যবস্থা আছে, আমাদের শ্রমজীবী মানুষের জন্য, আমাদের শিক্ষার্থীদের জন্য সেরকম একটা ব্যবস্থা নিশ্চিত থাকা দরকার। তো সেগুলির ব্যাপারে কোনো চিন্তা ভাবনাই এই সরকারের সময় দেখিনি। এই সরকার অনেক কিছু করতে পারবে না, কিন্তু ওই পরিবর্তনের চিহ্নগুলো রাখা দরকার ছিল। গণ অভ্যুত্থানের প্রত্যাশা সেটা ছিল যে এই সরকার কিছু পরিবর্তনের চিহ্ন রাখবে যেটা পরবর্তী সরকার এসে এগিয়ে নিতে বাধ্য হবে। এই ঘটনাটা ঘটে নাই। তার ফলে আমরা অর্থনীতি ক্ষেত্রের যে গতিমুখ, সেই গতিমুখে কোনো পরিবর্তন দেখিনি। আদর্শ সরকার তো অনেক বড় ব্যাপার, আদর্শ সরকারের চিন্তাটা করাটাই একটা কঠিন ব্যাপার, কিন্তু বাস্তবত কী ধরনের পরিবর্তনের সূচনা এই সরকার করতে পারত কিংবা করা সম্ভব। যেমন একটা উদাহরণ দেই, জ্বালানি ও বিদ্যুৎ খাত। জ্বালানি ও বিদ্যুৎ খাতে আমাদের সমস্যা হচ্ছে যে আমাদের গ্যাস যথেষ্ট নাই, তার ফলে বিদ্যুতের উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে, কারণ আমদানি নির্ভর হচ্ছে। কারণ গত সরকার গ্যাস অনুসন্ধান উত্তোলনের জন্য জাতীয় সক্ষমতা না বাড়িয়ে তারা আমদানিমুখী এবং বিদেশি কোম্পানিমুখী বিভিন্ন ধরনের নীতিমালা গ্রহণ করেছে। যে নীতিমালা গ্রহণের পেছনে জাপানের জাইকা, তারপরে বিশ্বব্যাংক এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, তাদের একটা ভূমিকা ছিল। আর তার সুবিধাভোগী ছিল আমাদের দেশের লুটেরা গোষ্ঠী। তার ফলে দেখা যাচ্ছে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, তারপরে এলএনজি আমদানি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, সেগুলো হয়েছে। কিন্তু এই সরকারের সময়ে তার এই গতিমুখটা তো পরিবর্তনের একটা প্রত্যাশা ছিল, যে গতিমুখ পরিবর্তন করব। কিভাবে করতে পারত? চট করে সব কিছু বদলানো তো তার পক্ষে সম্ভব না, কিন্তু এই সরকার যে জনগণের একটা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিফলন তার মধ্যে আছে কিংবা তার প্রতিনিধি তারা, সেটার চিহ্ন রাখতে গেলে তারা যেটা করতে পারত যে জাতীয় সক্ষমতা বাড়ানোর জন্য উদ্যোগ নেওয়া, যাতে বাংলাদেশের জাতীয় প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ে এবং গ্যাস অনুসন্ধান উত্তোলনে তারা যেন নতুনভাবে কর্মসূচি গ্রহণ করতে পারে। সেটার ব্যাপারে কোনো উদ্যোগ এই সরকারের পক্ষ থেকে আসে নাই। উল্টো যেটা আসছে, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বিদেশে গিয়ে মার্কিন কোম্পানি থেকে এলএনজি আমদানির চুক্তি করেছেন, কাউকে না জানিয়ে, অস্বচ্ছভাবে। পেট্রোবাংলাও জানে না। তো তার মানে যেটা করতে পারতো এই সরকার, কি করতে পারতো, এই যে জাতীয় সক্ষমতা বাড়ানোর ব্যাপারে করতে পারতো এবং আমদানিমুখী যে তৎপরতাগুলো, আমদানি কেন্দ্রিক যে তৎপরতা, সেটাকে বন্ধ করার জন্য এই যে আমাদের দেশের অনেক শিল্প কলকারখানা, অনেক রকম তৎপরতা আছে যেগুলো স্থানীয় কর্মসংস্থান তৈরি করে, তাদেরকে পৃষ্ঠপোষকতা দেওয়া, মানে আর্থিক এবং প্রাতিষ্ঠানিক সমর্থন দিলে বাংলাদেশে কিন্তু মাঝারি এবং ক্ষুদ্র শিল্প অসংখ্য উদ্যোগ আছে। আমাদের প্রধান উপদেষ্টা তো সারা জীবন একটা কথা বলেন যে কেউ কর্মসংস্থান মানে চাকরির খোঁজে তোমরা যেও না, এটা খুব খারাপ, অপমানজনক, তোমরা সবাই উদ্যোক্তা হও। কিন্তু বাংলাদেশে তো 85% মানুষই আসলে কর্মসংস্থানের মধ্যে নাই, তারা নিজেরাই উদ্যোক্তা।
কিন্তু সমস্যা হচ্ছে যে তারা বাংলাদেশের মানুষ বেশিরভাগ উদ্যোক্তা, তারা উদ্যোগ নেওয়ার এখন একটা গ্রামীণ ব্যাংক থেকে মোহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংক থেকে কেউ যদি ক্ষুদ্র ঋণ নেয়, নিয়ে সে তো আর বসুন্ধরায় দোকান দিতে পারবে না বা বড় একটা শিল্প প্রতিষ্ঠান স্থাপন করতে পারবে না। সে একটা ছোট দোকান দিতে পারবে বা একটা ভ্যান নিয়ে বসতে পারবে বা একটা কাপড় নিয়ে বসতে পারবে। এইরকম যারা আছে বা একটা ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান স্থাপন করার হয়তো সে ধার টার করে চেষ্টা করতে পারে, তারা কি পৃষ্ঠপোষকতা সরকার থেকে পায়? প্রথমত ব্যাংক থেকে লোন পায় না, দ্বিতীয়ত আইনি নানা রকম ঝামেলা থাকে, তৃতীয়ত এই যে সরকারি বিভিন্ন চাঁদাবাজি, এখন যেটা আবার শুরু হয়েছে চাঁদাবাজি, সেটা হয়। তারপরে যেটা হয় যে রাস্তাঘাটে যারা বসে কিংবা এই যে অটোরিকশা, এগুলো তো হচ্ছে আনএমপ্লয়মেন্টের থেকে বাঁচার জন্য নিজের জীবন জীবিকার তাগিদে তারা এটা করে, রাস্তায় এসে বসলো কিংবা একটা একটা অটোরিকশা নিয়ে। দেখা যাচ্ছে এই সরকারের সময়ও তাদের উপরেই চাপটা পড়ছে। তার মানে হচ্ছে দৃষ্টিভঙ্গির একটা পরিবর্তন, যে কর্মসংস্থান কোথায় কোথায় হচ্ছে আভ্যন্তরীণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে, আমদানি নির্ভরতা না, বিদেশি ঋণ নির্ভরতা না কিংবা বিদেশি কোম্পানি নির্ভরতা না, দেশের ভেতরে কৃষি শিল্প কিংবা সার্ভিস সেক্টরে কী কী ধরনের উদ্যোগ তৈরি হচ্ছে, আমাদের তরুণরা কী কী চেষ্টা করছে, সেগুলির দিকে নজর দেওয়া এবং সেটাকে পৃষ্ঠপোষকতা দেওয়া, সেটাকে সমর্থন দেওয়া, যাতে তারা নিজেরা একটা স্বনির্ভর জায়গায় তৈরি হতে পারে। এবং জাতীয় সক্ষমতার মধ্যে দিয়ে যদি গ্যাস অনুসন্ধান উত্তোলন এগুলো বাড়তে থাকে, তাহলে চিন্তা করা যায় যে আমাদের আজকে জ্বালানি ও বিদ্যুৎ খাতে বিপুল পরিমাণ ভর্তুকি দিতে হয় এবং IMF শর্ত দিচ্ছে ভর্তুকি দূর করতে হবে। হ্যাঁ, কোনো ভর্তুকি দিতে হবে না যদি জাতীয় সক্ষমতার ভিত্তিতে গ্যাস অনুসন্ধান উত্তোলন হয়, কোনো ভর্তুকিও লাগবে না, বিদ্যুতের দাম কমে যাবে, জ্বালানির দাম কমে যাবে, আবার আমাদের একটা সক্ষমতার ভিত্তিও তৈরি হবে। এবং এই যে সুন্দরবন বিনাশী প্রকল্প কিংবা এই ধরনের যেগুলি সর্বনাশা প্রকল্প, সেগুলির দিকে যাওয়ার দরকার হবে না, বিদ্যুৎ তার চাইতে অনেক ভালো মতো আমরা বিদ্যুৎ পাবো। এই যে চিন্তা এবং দৃষ্টিভঙ্গিগত পরিবর্তন, এই পরিবর্তনের নমুনা তো সূচনা তো এই সরকার করতে পারত। এখন একটা সরকার যারা স্থায়ী সরকার আমাদের দেশে, আসলে এটা একটু খেয়াল করার ব্যাপার, অন্তর্বর্তী সরকার তো খুবই অস্থায়ী সরকার, পরে যারা নির্বাচনের মাধ্যমে আসবে তারাও তো অস্থায়ী সরকার। ফুলবাড়ির একজন কৃষক বলেছিলেন একবার, ফুলবাড়ি যখন কোনো অভ্যুত্থান হয় তখন বলেছিলেন যে এই যে সরকার আসে যায়, সরকার তো অস্থায়ী সরকার, আর স্থায়ী সরকার তো আমরা আমরা তো স্থায়ী আর সরকার তো অস্থায়ী। আসলে জনগণই স্থায়ী, কিন্তু বাংলাদেশে স্থায়ী সরকার হিসেবে যারা ভূমিকা পালন করে আরও কিছু আছে অদৃশ্য, মানুষের জবাবদিহির মধ্যে আসে না, কিন্তু তাদের নীতিমালার কারণে আমাদের অর্থনৈতিক গতিমুখ তৈরি হয়। বিশ্বব্যাংক, IMF, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক কিংবা জাইকা, এরা হচ্ছে এই ধরনের প্রতিষ্ঠান। আমলাতন্ত্র সেরকম একটা প্রতিষ্ঠান যারা স্থায়ী ভূমিকা নেয়, কিংবা এর মধ্যে সামরিক বেসামরিক আমলাতন্ত্র আছে, আর বড় ব্যবসায়ীদের একটা যে চক্র গোষ্ঠী, এই তিনটা গোষ্ঠী মানে আন্তর্জাতিক সংস্থা, বড় ব্যবসায়ী এবং আমলাতন্ত্র, এই তিনটা কিন্তু স্থায়ী সরকার হিসেবে ভূমিকা পালন করে, জনগণ করতে পারে না। এই তিনটা কিন্তু অপরিবর্তিত থাকছে, মানে তার মানে সরকারকে যদি জনগণের পক্ষে ভূমিকা পালন করতে হয় বা এর পরিবর্তনের সূচনা করতে হয়, আদর্শ ব্যবস্থার অনেক পরের কথা, যদি জনগণের আমরা জনপন্থী যদি বলি, জনপন্থী নীতিমালা যদি নিতে হয়, তাহলে তো এই পুরনো নীতিমালার যে ডাইরেকশান এবং কর্তৃত্ব এবং এই যে স্থায়ী যে প্রতিষ্ঠানগুলোর ভূমিকা, সেটার মধ্যে একটা পরিবর্তন আনার চেষ্টা করতে হবে, চেষ্টা তো অন্তত করতে হবে। সেই চেষ্টাই আমরা দেখিনি, আমরা বরঞ্চ দেখতে পাচ্ছি যে সরকারের অনেক উপদেষ্টা এবং বিশেষ সহকারীদের ভূমিকা, যারা ওই প্রতিষ্ঠানগুলোর সাথেই একই সুরে কথা বলছে কিংবা একই ধরনের নীতিমালা গ্রহণ করছে, সেখানেই সমস্যাটা তৈরি হচ্ছে। বাংলাদেশে একটা সমস্যা হচ্ছে যে যে সমস্ত আলোচনা হচ্ছে এখন কিংবা নেগোসিয়েশন হচ্ছে, যেমন এই সরকারের একটা ভালো কাজ, গুরুত্বপূর্ণ কাজ ছিল সংস্কার কমিশন তৈরি করা। যদিও সংস্কার কমিশন গঠনের মধ্যে সমস্যা ছিল, ওর মধ্যে নারীর অংশগ্রহণ খুবই কম, সংখ্যালঘু জাতি কিংবা সংখ্যালঘু ধর্মের মানুষের অংশগ্রহণ খুবই কম, তারপরে এই সংস্কার কমিশনগুলো হয়েছে এবং তারা কিছু রিপোর্ট দিয়েছে। এটা এটা একটা এই সময়ের একটা ডকুমেন্ট হিসেবে, দলিল হিসেবে থাকবে। এটা কতটা বাস্তবায়ন হবে, কতটা বাস্তবায়নযোগ্য, সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু এটা এই সময়কার একটা দলিল। তো এখন যে সরকারের মধ্যে বা সরকার ঘনিষ্ঠ লোকজনদের মধ্যে বা রাজনৈতিক দলগুলোর মধ্যে যে আলোচনা হচ্ছে, সেই আলোচনাগুলো
এই সংস্কার কমিশনের রিপোর্টের মধ্যে কি, কি সুপারিশ আছে সেগুলি নিয়ে খুব কম, এবং যে সমস্ত সুপারিশ বাস্তবায়নযোগ্য এই সরকার সেদিকে যায়ও নাই। প্রধানত আলোচনা হচ্ছে আ সংবিধান নিয়ে এবং সাংস্কৃতিক কিছু বিষয় নিয়ে। রাজনৈতিক অর্থনৈতিক নীতির যে জায়গাগুলো এগুলো কিন্তু আলোচনার মধ্যে একদমই নাই। মানে অর্থনৈতিক নীতির ক্ষেত্রে কি ধরনের পরিবর্তন আনা দরকার। আসলে অর্থনৈতিক নীতির পরিবর্তন যদি না হয় এবং অর্থনৈতিক শক্তির যে ভিত্তিগুলো সেগুলোর মধ্যে যদি পরিবর্তন না হয়, তাহলে সাংস্কৃতিক রাজনৈতিক ক্ষেত্রেও পরিবর্তন হবে না। আমরা সংবিধানের মধ্যে একটা লিখলেই তো হবে না। যদি শক্তির কাঠামো, আসলে তো শক্তির ভারসাম্য দিয়ে সিদ্ধান্ত হয়। সংবিধান নিজে, নিজে তো ক্ষমতা তৈরি করে না। ক্ষমতা সংবিধানকে পরিবর্তন করে। সংবিধানের কোনো অংশ সে বাস্তবায়ন করে, কোনো অংশ সে বাস্তবায়ন করে না। এটা ক্ষমতার উপর নির্ভর করে আসলে। তো সেই ক্ষেত্রে সামনে নির্বাচন আসছে। নির্বাচনটা কি আগের মতোই হবে? যেখানে চোরাই টাকা, বিপুল পরিমাণ টাকা কিংবা পেশি কিংবা সাম্প্রদায়িক বিভিন্ন ধরনের উস্কানি কিংবা জাতিবিদ্বেষী উস্কানি, বিদ্বেষ, হিংসা আমাদের সমাজের মধ্যে তো এটা Facebook কিংবা অন্যান্য দেখে মনে হয় যে সমাজের মধ্যে বিদ্বেষের চাষটা খুব শক্তিশালী। বিদ্বেষের চাষের উপরে দেখা যাচ্ছে যে অনেক ক্ষমতা তৈরি হচ্ছে। সেইটা কিন্তু পুরোই একটা আমাদের গণ-অভ্যুত্থানের যে প্রত্যাশা, যে একটা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন, সেটার সম্পূর্ণ বিপরীত। বৈষম্যহীন বাংলাদেশের জায়গা যদি আমরা অ্যাড্রেস করতে চাই, যে এই প্রশ্নটা আমি মনে করি সমাজের মধ্যেই বেশি, বেশি আসা উচিত। সাধারণত ধর্মীয় পরিচয়, জাতিগত পরিচয়ের রাজনীতিটা খুব বেশি আলোচনার মধ্যে আসে। কিন্তু বৈষম্যের সবগুলো জায়গা আমাদের শক্তিশালীভাবে সমাজের মধ্যে আলোচনায় আসা উচিত। একটা হচ্ছে শ্রেণী বৈষম্য খুব শক্তিশালী, এবং আমরা জানি যে গত কয়েক দশকে শ্রেণী বৈষম্য কি মাত্রায় বেড়েছে। আমরা ২০১০ সালের সাথে যদি তুলনা করি, ১০ সালে সর্বোচ্চ ৫ এবং সর্বনিম্ন ৫ ভাগ যাদের ইনকাম, আয়, সেটার অনুপাত ছিল ১ এবং ৩০, মানে ১ এবং ৩০ গুণ বেশি আয় ছিল। ২০১৬ সালে সেটা হয়ে গেল ১:৬০, দ্বিগুণ হয়ে গেল বৈষম্য। ২০২২ সালে সরকারের রিপোর্ট এগুলো, ২০২২ সালে দেখা যাচ্ছে ১:১০০, মানে ৩০ থেকে ১০০, মানে ৩ গুণেরও বেশি বৈষম্য বেড়ে গেল। কিন্তু এটা কিন্তু প্রকৃত চিত্র না। প্রকৃত চিত্রটা যে আমরা তো সর্বোচ্চ ৫ ভাগের আয় তো আমরা আসলে ঠিকমতো পাই না। ওইটার যে হিসাবটা পাই সেটা তাদের প্রকৃত আয়ের অনেক একটা ক্ষুদ্র অংশ। তার মানে ওইটা আয় পাইলে বৈষম্যটা অনেক বেশি। এই বৈষম্য কমাতে গেলে শিক্ষা, চিকিৎসা, তারপরে এক্সেস, মানে এই যে জ্বালানি, বিদ্যুৎ, এই সমস্ত ক্ষেত্রে, পরিবহন, সমস্ত ক্ষেত্রে তো তার একটা পরিবর্তন আনতে হবে। তার মানে ভবিষ্যতের যারা রাজনৈতিক দল হিসেবে নির্বাচন করবে কিংবা অন্যান্য, তাদের তো এই জায়গাটা যাতে তারা বলতে বাধ্য হয় কিংবা এই সময়, সেটা তো সামাজিক একটা জনমত তৈরি করতে হবে যে শ্রেণী বৈষম্য যেভাবে বাড়ছে এটার বিপরীত ক্রিয়া কিভাবে। আমি বৈষম্যহীন বাংলাদেশ খালি বাগাড়ম্বর করলে তো হবে না, বায়বীয় কথা বললে তো হবে না। বৈষম্যহীন বাংলাদেশ করতে গেলে শ্রেণী বৈষম্য একটা বিশেষভাবে ধরতে হবে, এবং সেটা অর্থনৈতিক নীতিমালার মাধ্যমে হবে। এর বাইরে অন্যান্য যে সমস্ত বৈষম্য আছে, যেমন জাতিগত বৈষম্য আছে, ধর্মীয় বৈষম্য আছে, লিঙ্গীয় বৈষম্য আছে, ওগুলো হচ্ছে সামাজিক, রাজনৈতিক, মতাদর্শিক প্রশ্ন। আর শ্রেণী বৈষম্যটা হচ্ছে সরাসরি অর্থনৈতিক প্রশ্ন। আবার শ্রেণী বৈষম্য যদি বিদ্যমান থাকে একটা সমাজে, অর্থনৈতিক বৈষম্য, তাহলে সেটা কিন্তু লিঙ্গীয় বৈষম্য, জাতিগত বৈষম্য, ধর্মীয় বৈষম্য সেগুলিকেও পুষ্ট করে। তার মানে বৈষম্যহীন বাংলাদেশের স্লোগান উঠছে, আওয়াজ উঠছে, কিন্তু বৈষম্যের উৎসগুলোকে আমরা কোনো মনোযোগের মধ্যে নাই, আলোচনার মধ্যে নাই, ইশতেহারের মধ্যে নাই, সনদের মধ্যে নাই। এটা তো হইতে পারে না। তার মানে এই বৈষম্যহীন বাংলাদেশের কথাটাকে বাস্তবে রূপদানের জন্য সমাজের মধ্যে থেকেই এই ৪টা বৈষম্যের ক্ষেত্রকে যথাযথভাবে যেন নীতির মধ্যে আসে, কার্যক্রমের মধ্যে আসে, এবং রাজনৈতিক দলগুলো কোনো মতেই যাতে এটা পাশ কাটিয়ে যেতে না পারে, সেই জন্য সমাজের মধ্যে জোর কথা তোলা দরকার, সরব উচ্চারণ হওয়া দরকার, বুদ্ধিবৃত্তিক মতাদর্শিক প্রশ্নগুলো সামনে আনা দরকার, এবং অর্থনৈতিক নীতির ক্ষেত্রে কী ধরনের পরিবর্তন জরুরি সেই বিষয়টা নিয়ে সমাজের মধ্যেই একটা সম্মতি তৈরি করা দরকার।